বিয়েবাড়ির ভরা আসরে মুঠো ভর্তি সিঁদুর নিয়ে কনের সিঁথি রাঙিয়ে দিল বরযাত্রীর সাথে আগত এক বরযাত্রী অরিন্দম। এমন একটা কাজে চমকে উঠে বিস্ফারিতভাবে সবাই অরিন্দমের দিকে তাকিয়ে আছে। গা ভর্তি সোনা পরে মণ্ডপে বর সেজে বসে থাকা বর হাঁ করে বুকে হাত দিয়ে বসে আছে। মনে হচ্ছে যেন সে এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে। অবশ্য মারা গেলেও কোনো ক্ষতি নেই, কারণ তার মরার সময় হয়ে এসেছে। আগে হ্যাঁ, কথাটা শুনতে খারাপ লাগলেও সত্যি, কারণ বর্ষে যে বসে থাকা ব্যক্তিটির আর বিয়ে করার বয়স নেই। 65-র কাছাকাছি বয়সে পড়েছেন, কিছুদিন পরে হয়তো পটল তুলবেন। কিন্তু এই বয়সেও তিনি বিয়ে করতে চান। কথায় বলে না, টাকা থাকলে সে সব পাবে। এখানে ঠিক তাই হতে যাচ্ছিল। অনু অর্থাৎ বিয়ের কোণে, তার বয়স সবেমাত্র 15 বছর। মা বাবা ছোটবেলায় ইহলোক ত্যাগ করেছেন। মামা মামির কাছে অবহেলায় বড় হওয়া, দেখতে শুনতে খুবই ভালো, যে কারোরই পছন্দ হয়ে যাবে। অনুর মামি অলকা দেবী টাকার লোভে ছোট্ট মেয়েটিকে বিয়ে দিয়ে দিতে চাইছিল। অনুর মামি অলকা দেবী টাকার লোভে ছোট্ট মেয়েটিকে বিয়ে দিতে চাইছিল, কিন্তু শেষ রক্ষা আর করতে পারল না। অরিন্দম সব কিছু ওলটপালট করে দেয়। অরিন্দম বিয়েবাড়িতে আসতে চাইছিল না, কারণ তার এত বয়সে একটা বুড়ো লোক বিয়ে করবে শুনেই কেমন লাগছিল। কিন্তু তার বন্ধুর কথা রাখতেই বন্ধুর মামার বাড়িতে আসতে হয়েছে তাকে। বিয়েবাড়িতে এসে ওয়াশরুমে যাওয়ার জন্য যখন সে পা বাড়াচ্ছে, একটা রুমের সামনে থেকে যাওয়ার সময় সে কান্নার আওয়াজ শুনতে পেয়ে থেমে যায়। তারপর একটু একটু করে দরজার কাছে গিয়ে সে যা দেখল তাতে সে পুরো চমকে উঠেছিল, কারণ তখন অনুর মামি অনুর চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে চড় মেরে বলেছিল, বিয়ে করবি না? তুই বিয়ে করবি না? তোর ঘাড় করবে। মুখ পুরি মরিস না কেন? তোর মা বাবার সাথে তুই তো চলে যেতে পারতিস। আমাদের ঘাড়ে চেপে বসে আছিস সারা জীবন। কি মামার ঘাড়ে বসে খাবার শখ তোর? অনু অনেক কষ্টে নিচে বসে মামির পায়ে ধরে বলছিল, মামি, তুমি আমাকে ওই বুড়ো লোকটার সাথে বিয়ে দিও না। দোহাই তোমার মামি, আমি তোমাকে কথা দিচ্ছি, প্রতিদিন যা কাজ করি তার থেকে বেশি কাজ করব সংসারে। ভোরের আলো ফোটার আগেই নিয়মিত উঠে যাবো এবার থেকে। রান্নাটাও আমি শিখে নেব। আর তুমি চাইলে আমি দিনে একবার খেয়ে থাকবো, তবুও তুমি আমায় ওই বুড়ো লোকটার সাথে বিয়ে দিও না। অনুর মামি তখন লাথি মেরে নিজের পায়ের কাছ থেকে সরিয়ে বাইরে চলে এসে বলল, তোর মতো মুখপুরিকে আমি এ বাড়ি থেকে বিদায় করেই শুনবো। এ বাড়িতে তোর আজ শেষ দিন। আর অনু এদিকে চিৎকার করে কেঁদে যাচ্ছে, আর মামির কাছে আর্তনাদ করেই যাচ্ছে। বিয়ে, সংসার, স্বামী এসব কিছুই সম্বন্ধে কোনো ধারণা নেই অনুর। সে 5 বছর বয়স থেকেই এই বাড়িতে আছে। কোনোদিন বাড়ির উঠোনের পাঁচিল টপকে বাইরের কারোর সাথেই কথা বলেনি। কোনো বন্ধু নেই তার। দাদু যতদিন বেঁচে ছিল ততদিন একটু হলেও আদর পেত, একটু পড়াশোনা করত, কিন্তু তিনিও অনুকে একলা ফেলে স্বর্গে পাড়ি জমালেন। তখন অনুর 7 বছর বয়স ছিল। তারপর থেকেই আরও অত্যাচার শুরু হলো। কোনোদিন একটু টিভিও দেখেনি, যদিও দেখত লুকিয়ে লুকিয়ে। তার বাইরের জগৎ সম্পর্কে ধারণা নেই বললেই চলে। একটা 5 বছরের বাচ্চাদের মন মানসিকতা যেমন, অনুরও ঠিক তেমনই হয়ে আছে। স্বামী, সংসার, ভালোবাসা এসব কিছুরই থেকে অনেক দূরে সে। নিতান্তই একটা অবুঝ মেয়ে। সবেমাত্র 3 মাস আগেই ওর প্রথম মেয়েলি সমস্যা দেখা দেয়। প্রথম দিনের পেটে যন্ত্রণার পর মামির কাছে ছুটে গেলে মামি সব বুঝে ওর অবস্থা দেখে বলতে লাগলো, এতদিন ঘাড়ে চেপে আছে, এখন আবার একটা নতুন সমস্যা নিয়ে বসলো। সেদিন পেটের ব্যথায় অনু শুয়েছিল। তার মামি গিয়ে চুলের মুঠি ধরে তাকে তুলে বলে, নবাবের বেটি, সারা দিন শুয়ে থাকবি? কোনো কাজ নেই, বসে বসে থাকবি? অনু তখন যন্ত্রণায় কাতর কণ্ঠে বলেছিল, মামি, আমার খুব পেটে যন্ত্রণা হচ্ছে, আমি এখন উঠতে পারছি না, আমি পরে সব কাজ করে দেব। কিন্তু তার মামি তার কোনো কথাই শোনেনি। অনুকে যন্ত্রণা নিয়ে বাসন মাজতে হয়েছিল। অরিন্দম বাইরে থেকে এতক্ষণ সব দেখছিল। ওর বুকটা যেন কেমন করে উঠল ওই মেয়েটার মায়াময় মুখটা দেখে। অরিন্দম মণ্ডপের কাছে ফিরে এসে তার বন্ধুর সাথে এই নিয়ে আলোচনা করতে থাকে। অরিন্দমের বন্ধু দীপ বলে,
যা হচ্ছে হতে দে। এই জায়গায় আমরা পারবো না কিছু করতে। এটা গ্রাম, আমাদের কলকাতা শহর নয়। এখানে আমরা আটকাতে গেলেই গ্রামের লোকেরা আমাদের চেপে ধরবে। কথাটা শুনে অরিন্দম রাগ হলো। সে পুলিশকে ফোন করতে চাইলে দীপ্তাকে আটকে দিয়ে বলে যে আর যদি বিয়ে না হয় তাহলে মেয়েটাকে তার মামি হয়তো মেরেই ফেলবে, কারণ মেয়েদের বিয়ে ভেঙে যাওয়া মানে লগ্ন ভ্রষ্ট হওয়া। অরিন্দম যেন স্তব্ধ হয়ে গেল। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। শুধু বারবার মেয়েটার কান্না মাখা মুখটা চোখের সামনে ভেসে উঠছে। কিন্তু কেন এমন হচ্ছে বুঝতে পারছে না সে। অনেক চেষ্টা করেও নিজেকে আর আটকে রাখতে না পেরে সিঁদুর দানের সময় মণ্ডপে উঠে গিয়ে কোনো কিছু না ভেবে অনুকে সিঁদুর পরিয়ে দেয়। অনুর মামি অলকা দেবী মণ্ডপে তেড়ে গিয়ে অরিন্দমের সামনে দাঁড়িয়ে কর্কশ গলায় বলতে থাকে, এই ছেলে, তোমার সাহস কি করে হলো এমন একটা কাজ করার? আর কি করে তুমি ওকে সিঁদুর পরিয়ে দিলে? অরিন্দম চুপ করে আছে। কি উত্তর দেবে ও সেটাই খুঁজে পাচ্ছে না। অরিন্দমকে চুপ থাকতে দেখে অলকা দেবী অনুর সামনে গিয়ে অনুকে বলতে থাকেন, সব কারসাজি তোর, তাই না মুখপুরি? বল, কবে থেকে এসব চলছে? ভাবলাম বাড়ির বাইরে যায় না, ভালো মেয়ে হয়তো, কিন্তু না, এ তো দুশ্চরিত্রা। অনু এতক্ষণ কারো দিকে তাকায়নি, মাথা নিচু করেছিল। এমনকি এখনও অরিন্দমকেও দেখেনি। মামির মুখে এমন কথা শুনে হঠাৎ করে চমকে মামির দিকে তাকায়। দুশ্চরিত্রার কথার অর্থ না জানলেও তার খারাপ লাগলো কথাটা। অলকা দেবী অনুকে তাকাতে দেখে ওর চুলের মুঠি ধরতে যাবে, তার আগে অরিন্দম অলকা দেবীর হাত ধরে নিয়ে আরও জোরে চিৎকার করে বলতে থাকে, ব্যাস, অনেক বলেছেন। আপনি আর একটা কথাও বলবেন না। আপনি কিসের ভিত্তিতে ওকে দুশ্চরিত্র বলছেন? আর এত ভালো মন্দ গালগালাজ কি করে দিচ্ছেন? আপনি মানুষ না অন্য কিছু? এইটুকু একটা মেয়েকে ওরকম একটা বৃদ্ধের সাথে শুধুমাত্র কয়েকটা টাকার জন্য বিক্রি দিচ্ছেন? ছি, আপনার লজ্জা করে না? অলকা দেবী তেলে বেগুনে রেগে তারপর চোখ গোল গোল করে রাগী গলায় বলতে থাকে, এই বেয়াদব ছেলে, তোমার সাহস কি করে হচ্ছে আমাকে এত কথা শোনানোর? কোথাকার কে তুমি? হুট করে এসে এরকম একটা কাজ করলে, তারপর এই মেয়ের জন্য এত কথা শোনাচ্ছ? কে হয় এই কালনাগিনী? তোমার কি সম্পর্ক তোমার সাথে? অরিন্দম যেন আরও রেগে গেল। জোরে চিৎকার করে বলল, ও আমার স্ত্রী হয়। একটু আগে আমি অগ্নি সাক্ষী রেখে ও স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছি। শুনেছেন? ও স্ত্রী হয় আমার। আর আপনি আমার স্ত্রীকে দুশ্চরিত্রা বলতে পারেন না। আপনার কোনো অধিকার নেই সেটা বলার। অলকা দেবী আঁতকে ওঠে এমন কথা শুনে। সে তো টাকার লোভে মেয়েটাকে বিদায় করতে চাইছিল, কিন্তু এই ছেলে বিয়ে করায় তার সমস্ত প্ল্যান ভেস্তে গেল। অলকা দেবী আরও কিছু বলতে যাবে তার আগে অরিন্দম বলে ওঠে, আপনারা মানুন আর নাই মানুন, ওকে যেহেতু আমি বিয়ে করেছি সেহেতু ও আমার সাথেই থাকবে। কথাটা শুনে অনু এই প্রথমবার অরিন্দমের দিকে তাকায়। অরিন্দম চোখ মুখ লাল করে অলকা দেবীর সাথে কথা বলছে। ওর মামা দূরে দাঁড়িয়ে সব দেখছে। সে কোনো কালেই তার বউয়ের মুখের উপর কথা বলার সাহস পায় না। অনু যেন এতক্ষণ ধরে আর সহ্য করতে পারছে না কিছু। তার যেন সারা শরীর অবশ হয়ে আসছে। দাঁড়িয়ে থাকার শক্তি যেন হারিয়ে ফেলছে। হঠাৎ করেই চোখের সামনে সব ঝাপসা হতে লাগলো। অরিন্দম অলকা দেবীর সাথে কথা বলে অনুর দিকে তাকাতেই দেখল সে ঝিমোচ্ছে। অরিন্দম অনুকে কিছু বলতে যাবে তার আগেই অনু জ্ঞান হারিয়ে ঢলে পড়ল অরিন্দমের বুকে। প্রায় 2 ঘন্টা হলো অরিন্দম অনুকে নিয়ে বেরিয়ে এসেছে বাড়ি থেকে। এক হাতে ড্রাইভ করছে আর এক হাতে অনুকে জড়িয়ে ধরে আছে। অনু এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। অরিন্দম ওকে পিছনের সিটে বসাতে চেয়েছিল, কিন্তু তা সম্ভব হয়নি। তখন অনু জ্ঞান হারানোর পর অরিন্দম ওকে কোলে তুলে নিয়ে বেরিয়ে আসতে গেলে ওর মামি বাধা দেয়, কিন্তু অরিন্দমও ছাড়ার পাত্র নয়। সেও তার মামিকে উচিত জবাব দিয়ে অনুকে নিয়ে বেরিয়ে এসেছে। অনু একবার চোখ খুললেও আবার চোখ বুজে নেয়। ওকে নিয়ে পিছনের সিটে বসিয়ে দিতে চেয়েছিল অরিন্দম, কিন্তু ওকে বসানোর পরও দেখলো বেচারি ঢলে পড়ছে নিচের দিকে। গ্রামের রাস্তাও ভালো নয়, উঁচু নিচু গাড়ি চালানোর জন্য সিট থেকে সে পড়ে যাবে। এই জন্যই বাধ্য হয়ে ওকে ফ্রন্ট সিটে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে এক হাতে জড়িয়ে ড্রাইভ করতে থাকে অরিন্দম। অরিন্দমের বেশ অসুবিধা হচ্ছে এভাবে জড়িয়ে ধরে থাকতে। জীবনে এই প্রথমবার কোনো মেয়েকে এমনভাবে এতটা কাছে এনেছে সে।
অরিন্দম হঠাৎ করে গাড়ি থামিয়ে দেয়। তারপর তার কি মনে হলো অনুর দিকে একবার তাকালো। ভাবতে লাগলো কি আছে এই মেয়েটার মুখে, কেন সে এর মায়ায় জড়িয়ে যাচ্ছে। হুট করে কিভাবে সে এমন এক পিচ্চি মেয়েকে বিয়ে করে নিতে পারলো। অন্য কোনো উপায়ে তো বিয়ে আটকানো যেতে পারত, কিন্তু সে কিভাবে করতে পারলো। 24 বছরে কোনো মেয়েকে দেখে এতটা মায়া হয়নি তার কখনো, যতটা মায়া হয়েছে এই মেয়েটার মুখটা দেখে। তার বুকটা হঠাৎ করেই ধক করে উঠল অনুর কথা ভাবতে। অরিন্দম এইসব ভেবে অনুর মুখের দিকে তাকিয়ে দেখল সে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। অরিন্দম অনুর মায়া ভরা মুখে যেন হারিয়ে যেতে লাগলো। ধবধবে মুখটা তার, সিঁদুর এমনভাবে পড়িয়েছে কপাল ভর্তি হয়ে নাকে মুখে লেগে আছে। অদ্ভুত কিউট লাগছে তাকে দেখতে। অরিন্দম নিজের অজান্তে হালকা হেসে উঠল। তারপর ডান হাত দিয়ে অনুর মুখে পড়ে থাকা চুলগুলো কানের পাশে ভালো করে গুঁজে দিতে লাগলো। অনু একটু নড়াচড়া করতে ও হাত সরিয়ে নেয়। অনু আরও টাইট করে অরিন্দমকে জড়িয়ে ধরে। অরিন্দম একটা ছোট্ট শ্বাস নিয়ে আবার মনোযোগ দিয়ে ড্রাইভ করতে থাকে। কোথা থেকে কি হয়ে গেল, সে এখন কারোর স্বামী, তার একটা পিচ্চি বউ আছে। বউ কথাটা বলে আবার মনে মনে আওড়াতে লাগলো, আমার বউ। অরিন্দম কলকাতা শহরে একাই থাকে, তারও মা বাবা কেউ নেই। ছোটবেলা থেকেই কাকা কাকিমার কাছে মানুষ হয়েছে। অবশ্য তার কাকা কাকিমা মা বাবার অভাব বুঝতে দেয়নি কখনো তাকে। খুব ভালোবাসেন তারা অরিন্দমকে। অরিন্দম কাজের সুবাদে দীর্ঘ কয়েক বছর ধরে কলকাতায় আছে। নিজে একটা বাড়ি বানিয়েছে, সামনেই বড় সুইমিং পুল, সুন্দর বাগান। নিজের মনের মতো করে বাড়ি বানিয়েছে। কাকা কাকিমাকে অনেকবার বলেছে শহরে আসতে, কিন্তু তারা গ্রাম ছেড়ে আসবেন না কিছুতেই। অরিন্দমের কাকা তাঁতি, এলাকায় কাপড়ের বিজনেস। কাকার একটি মেয়ে আছে, তার বিয়ে হয়ে গেছে। অরিন্দম মাঝে মাঝে গ্রাম থেকে ঘুরে আসে। কাকা কাকিমা অনেক দিন থেকেই বলছে একটা বিয়ের সংসার করতে, কিন্তু অরিন্দমের কথা হলো এখনও বিয়ে করার অনেক সময় আছে। কিন্তু হঠাৎ করে এমনভাবে বিয়ে হয়ে যাবে সে কখনো কল্পনাও করেনি। বিয়ের খবরটা শুনে কাকা কাকিমা কেমন রিয়াকশন দেয় সেটা একটু ভাবাচ্ছে অরিন্দমকে। বাড়ি ফিরতে ভোর 4টে বেজে গেছে অরিন্দমের। গাড়ি পার্ক করে আলতোভাবে অনুর গালে হাত দিয়ে ডাকার চেষ্টা করতে থাকে, কিন্তু ও অনুর নাম জানে না, তাই নরম সুরে বলছে, এই যে ওঠো, হ্যালো, শুনতে পাচ্ছ? কিন্তু অনুর কোনো রেসপন্স আসছে না। সে গভীর ঘুমে মগ্ন। অরিন্দম বুঝে গেছে তাকে কি করতে হবে, তাই সে অনুকে আলতোভাবে সিটে বসিয়ে বাইরে বেরিয়ে অনুর সাইডের গেট খুলে অনুকে সাবধানে কোলে নিয়ে বাড়ির ভিতরে যেতে থাকে। অনুকে ওপরে এনে নিজের খাটে শুইয়ে দিল। অনু অনেকটা জায়গা পেয়ে হাত পা ছড়িয়ে ছিটিয়ে আরামে ঘুমাতে থাকলো। এইটা দেখে অরিন্দম মুচকি হাসি দিয়ে বাথরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে অনুর মাথার কাছে গিয়ে বসলো। তারপর অনুর ঘুমন্ত মায়া ভরা মুখের দিকে তাকিয়ে থাকতে লাগলো। কেন যেন অনুর মুখটা বারবার দেখার ইচ্ছে হচ্ছে অরিন্দমের। চোখ যেন অনুর মুখটাতেই আটকে যাচ্ছে। আর এটা কেন হয়েছে সে বুঝতে পারছে না, কিন্তু তবুও তার শুধু দেখার ইচ্ছে হচ্ছে। সকাল 7:30। অনু আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে বসে। তারপর পিটপিট চোখ করে চারিদিকে তাকিয়ে চমকে ওঠে, কারণ এইটা কোথায় আছে বুঝতে পারছে না। তারপর পাশে থাকা অরিন্দমকে খাটে হেলান দিয়ে ঘুমিয়ে থাকতে দেখে। অরিন্দমকে দেখে কালকের কথা মনে পড়ে যায় ওর। মনে পড়ে যায় কালকে কি হয়েছিল ওর সাথে। এই মানুষটা সকলের সামনে বিয়ে করেছিল তাকে, এক প্রকার বাঁচিয়েছে তাকে, কিন্তু সে এমন করলো কেন? সে তো তাকে কখনো আগে দেখেনি। নানা প্রশ্নের মধ্যে অনু অরিন্দমের দিকে তাকিয়ে মুচকি হাসতে লাগলো, কারণ ও এর আগে কোনো পুরুষ মানুষকে ভালো করে দেখেনি, এই প্রথমবার দেখছে। সুদর্শন পুরুষ, গায়ের রং হলুদ সাদা, ভ্রুযুগল মোটা, হালকা খোঁচা খোঁচা চাপদাড়ি, ঠোঁট একদম লাল। অনুর হাসার কারণ হলো ও ভাবছে অরিন্দম লিপস্টিক পরেছে, তাই মুচকি হাসতে হাসতে এবার শব্দ করে হেসে উঠল। ওর হাসিতে অরিন্দমের ঘুম ভেঙে যায়। সে হকচকিয়ে উঠে বসে অনুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে, এমন হাসছে কেন? অনু অরিন্দমের কথার তোয়াক্কা না করে আরও জোরে জোরে খিলখিল করে হাসতে থাকে।
অরিন্দম এবার ভালো করে বসে অনুর দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে বলে, কি হয়েছে তোমার? এমন করছো কেন? এই তোমার মাথায় কোনো সমস্যা নেই তো? পাগল নতো তুমি? হায় ভগবান, না জেনে তুমি কিনা শেষে বেছে বেছে পাগলকে আমার সাথে বিয়ে দিলে। অনু হাসি থামিয়ে মাথা দুই দিকে নাড়িয়ে বোঝায় না, সে পাগল না। তারপর অরিন্দমের দিকে ঝুঁকে গিয়ে অরিন্দমের ঠোঁটে ডান হাতের তালু দিয়ে ঘষে হাতটা নিজের চোখের সামনে ধরে ভালো করে দেখতে থাকে হাতে কিছু দাগ দেখছে কিনা। অনুর এমন কাজে অরিন্দম চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছে। আর অনু তার হাতে লিপস্টিকের দাগ খুঁজে না পেয়ে অরিন্দমকে জিজ্ঞাসা করে যে, দাদা ভাই, তুমি কি লিপস্টিক পরেছো? এটা কেমন লিপস্টিক যে আমার হাতে উঠে এলো না? অরিন্দম যেন আঁতকে উঠল, তার মাথা যেন বনবন করে ঘুরতে লাগলো। সে লিপস্টিক পরেছে, আবার তার বউ তাকে দাদাভাই বলছে। নিজের বউয়ের মুখে নিজেকে দাদাভাই শুনতে হলো শেষ পর্যন্ত তাকে। অনু এবার এগিয়ে এসে অরিন্দমের কোলের উপর উঠে বসে বাঁ হাত দিয়ে অরিন্দমের গলা জড়িয়ে ডান হাত দিয়ে ওর নরম ঠোঁটে হাত ঘষে যাচ্ছে লিপস্টিক তোলার জন্য, আর বলছে, দাঁড়াও দাদা ভাই, তোমার সব লিপস্টিক এক্ষুনি তুলে দেব। তুমি ছেলে হয়ে কেন লিপস্টিক পরবে? আমি জানি ছেলেরা লিপস্টিক পরে না, মেয়েরাই পরে। তুমি তাহলে পরবে কেন? অরিন্দম বেচারা করুণ দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে আছে। ও জানতো মেয়েটা ছোট, কিন্তু এতটা অবুঝ ভাবতে পারেনি। এই বাচ্চা বউটাকে কি করে বড় করবে সেটাই ভাবছে ও। অনুর কাজে সে এখন হাসবে না কাঁদবে, নাকি অনুকে ধমক দেবে, কি করবে সেটা ভাবতেই তার মাথা আরও বনবন করে ঘুরছে। খাটের এক কোণায় গুটিসুটি মেরে বসে আছে অনু, চোখ ছলছল করছে তার। প্রচণ্ড ভয় পেয়ে গেছে সে। কাঁদো কাঁদো হয়ে ডান হাতের তালুর দিকে তাকিয়ে আছে, আর একবার করে অরিন্দমের মুখের দিকে তাকাচ্ছে। অরিন্দম চোখ মুখ লাল করে অনুর দিকে তাকাচ্ছে একবার করে, আর নিজের ঠোঁটে হাত দিচ্ছে, কারণ একটু আগের ঘটনা। অনু প্রায় অনেকক্ষণ থেকেই অরিন্দমের ঠোঁটে হাত ঘষে তার ঠোঁটে লিপস্টিক তোলার জন্য মরিয়া হয়ে উঠছিল। অরিন্দম বারবার বারণ করছে যে ওটা লিপস্টিক নয়, ওইটা অরিজিনাল, কিন্তু অনু ছাড়ার পাত্রী নয়। সে লিপস্টিকের দাগ তুলে তারপরে শুনবে। এদিকে অরিন্দমের ঠোঁটের প্রায় জ্বালা করা শুরু করে দিয়েছিল। সে বাধ্য হয়ে রেগে গিয়ে অনুর হাতে একটা কামড় বসিয়ে দেয়। অনু এবার কাঁদো কাঁদো হয়ে অরিন্দমকে বলতে লাগলো, দাদা ভাই, তুমি আমার হাতে কামড় দিলে কেন? দেখো, আমার হাত লাল হয়ে গেছে। অরিন্দম এবার হাতের দিকে তাকিয়ে দেখলো সত্যি অনেকটা লাল হয়ে গেছে। অরিন্দমের এবার খারাপ লাগতে শুরু করলো, কিন্তু সেই বা কি করতো? এই মেয়েটা শুনছিল না কিছু। অরিন্দম শান্ত হয়ে বেডের উপর বসে শান্ত গলায় বলে, কামটা তো আর আমি ইচ্ছে করে দেইনি, তুমি বাধ্য করেছিলে দিতে। তোমাকে কতবার এক কথা বলেছিলাম, তুমি শুনেছিলে? অনু এবার নাক টেনে বলে, কিন্তু দাদা ভাই, তোমার লিপ। আর কিছু বলার আগেই অনুকে একটা ধমক দিয়ে চুপ থাকতে বলে। অনু ঠোঁটে এক আঙুল দিয়ে চুপ করে যায়। অরিন্দম চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে বলে, তোমার নাম কি? অনু চুপ করে আছে, কিছু বলছে না। অরিন্দম আর একবার বলে, বলো তোমার নাম কি? অনু এবার নরম স্বরে বলে, অনুস্মিতা, কিন্তু আমাকে কেউ নাম ধরে ডাকে না। অরিন্দম উৎসুক হয়ে জিজ্ঞাসা করলো, তাহলে তোমাকে কি বলে ডাকে? অনু মুখ গোমরা করে বলল, আমার সাথে তো কেউ কথাই বলে না। মামি শুধু কাজের জন্য কথা বলে, তাও আবার বলে মুখপুরি, কাল্লাগিনী, নবাবের বেটি। আর মামির মেয়ে আমার অনুদিত ভাই আমাকে বোন বলে ডাকতো। আর মামা যদি কথা বলতো লুকিয়ে, তাহলে আমাকে অনুমা বলতো। আর দাদু যখন ছিল তখন আমাকে রাজকন্যা বলতো, আর অনেক আদর করতো। কিন্তু এখন আর আমাকে কেউ নাম ধরে ডাকে না, আদরও করে না দাদা ভাই। অরিন্দমের কথাটা শুনে খুব খারাপ লাগলো, কিন্তু অনু কেন যে তাকে বারবার দাদাভাই দাদাভাই বলছে। অরিন্দম এবার রাগী গলায় বলল, আমি তোমার দাভাই না, তুমি আমাকে দাভাই বলে ডাকবে না। অনু হ্যাবলার মতো তাকিয়ে থেকে বলল, তাহলে তোমাকে কি বলে ডাকবো দাদা ভাই? অরিন্দম এবার রেগে ওঠে, তারপর বলে, আমার নাম অরিন্দম, তুমি আমাকে অরিন্দম বলেই ডাকবে। অনু কানে হাত দিয়ে জিভ বের করে বলে, এমা, তুমি আমার থেকে অনেক বড়, তোমাকে আমি কি নাম ধরে ডাকতে পারি? তোমাকে আমি নাম ধরে ডাকতে পারবো না। তোমাকে দা ভাই বলবো না তো তাহলে কি বলবো?
কাকাই বলবো। অরিন্দম এবার চোখ বড় বড় করে অনুর দিকে তাকায়। এই মেয়ে কি বলে, সে ওকে কাকাই বলে ডাকবে? অরিন্দম এবার রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আমি তোমার দাভাইও না আর কাকাইও না, তুমি এইসব বলে আমাকে ডাকবে না। অনু হাঁটুর ওপর ভর দিয়ে এগিয়ে এসে অরিন্দমের সামনে বসে বলে, তাহলে তুমি আমার কে বলে দাও। অরিন্দম এবার একটা তপ্ত শ্বাস ছেড়ে বলে, আমি তোমার বর আর তুমি আমার বউ। অনু এবার খিলখিল করে হেসে অরিন্দমের আরও কাছে এগিয়ে গিয়ে ওর হাঁটুর ওপর নিজের দুই হাঁটু তুলে অরিন্দমের কাঁধে দুই হাত রেখে বলে, তাহলে আমি তোমাকে কি বলে ডাকবো? অনু অরিন্দমের এতটা কাছে বারবার আসায় অরিন্দমের যেন দম বন্ধ হয়ে আসছে। তার হার্টবিট ক্রমশ যেন জোরে জোরে বিট করছে। এসি চলা সত্ত্বেও ঘাম পড়ছে কপাল বেয়ে। হাজার হোক, অরিন্দম একটা প্রাপ্তবয়স্ক যুবক। তার কাছে একটি মেয়ে এতটা কাছে আসায় তার অবস্থা বেগতিক হয়ে যাচ্ছে। সে কপালের ঘাম মুছে অনুকে নিজের থেকে ছাড়িয়ে সামনে বসিয়ে একটা শ্বাস নিয়ে বলে, এই যে তুমি এক্ষুনি বললে বড়বাবু, এবার থেকে তুমি আমাকে বড়বাবু বলেই ডাকবে। অনু খিলখিল করে হেসে বলে, বড় বাবু? ঠিক আছে বড় বাবু, আমি তোমাকে বড় বাবু বলে ডাকবো, কিন্তু তুমি আমাকে কি বলে ডাকবে? অরিন্দম স্বাভাবিকভাবেই বলল, কেন, আমি তোমাকে অনু বলেই ডাকবো। অনু মুখ ফুলিয়ে বলে, আমি তোমাকে নাম ধরে ডাকবো না, তুমিও আমাকে নাম ধরে ডাকবে না, অন্য কিছু বলবে। কিন্তু মামি যেগুলো বলে ডাকতো ওগুলো বলে ডেকো না, ওগুলো শুনতে আমার ভালো লাগে না। অরিন্দমের মনটা ভারী হয়ে গেল অনুর মুখে এরকম নাম শুনে। সে বলল, ঠিক আছে, আমি তাহলে তোমাকে অন্য কিছু বলে ডাকবো, বউ। অনু আবার আগের ন্যায় অরিন্দমের গলা জড়িয়ে ওর মুখের সামনে গিয়ে বলে, এই তো তুমি কি সুন্দর বললে, বউ। তুমি আমাকে বউ বলবে। অরিন্দম যেন অনুর বারবার কাছে আসাটাকে মেনে নিতে পারছে না, তাই সে নরম গলায় বলল, ঠিক আছে বউ, আমি তোমায় এবার থেকে তোমায় বউ বলেই ডাকবো, কিন্তু তুমি ছাড়ো আমায় আর গিয়ে ফ্রেশ হয়ে নাও। অনু ঠোঁট উল্টে বলল, জানো বড় বাবু, দাদু যখন বেঁচে ছিল তখন রোজ সকালে আমাকে আদর করে কপালে চুমু খেত, কিন্তু দাদু চলে যাওয়ার পর আমাকে আর কেউ আদর করে না। অরিন্দমের যেন অনুর কথায় বারবার খুব মায়া আসছে অনুর জন্য। অনু আবার বলে, জানো, আমি টিভিতে দেখেছি বর তার বউকে সকালে কপালে চুমু দেয়। তুমিও তো একটু আগে বললে তুমি আমার বর, তাহলে তুমি আমাকে আদর করো। অরিন্দম চমকে উঠে অনুর দিকে তাকায়। এই মেয়ে বলে কি? অনু অরিন্দমের দিকে আরো এগিয়ে গেল। অরিন্দম একটা শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, দেখো বউ, টিভিতে সব ভুল দেখায়, আর ঘড়ির দিকে তাকিয়ে দেখো অনেক বেলা হয়ে গেছে। তুমি ওয়াশরুমে গিয়ে স্নান করে নাও, আমি নিচে গিয়ে খাবার রেডি করছি। অনু অরিন্দমের গলা ছেড়ে দিয়ে নিচে দাঁড়িয়ে বলল, আমাকে কেউ আদর করে না, তুমি আমার বর, তাও তুমি আমায় আদর করলে না, তোমার সাথে আমার আড়ি, বলে ও ওয়াশরুমে চলে গেল। অরিন্দম কপালের ঘাম মুছে টেবিলের ওপর থেকে জল নিয়ে ঢকঢক করে খেয়ে বলতে লাগলো, এই মেয়েকে নিয়ে যে সে পাগল হয়ে যাবে তা খুব ভালো করেই বুঝতে পারছে। বলে নিচে যেতে যাবে তার আগেই অনু ওয়াশরুম থেকে আবার বেরিয়ে এসে বলে, বড় বাবু, আমি কি পারবো? অরিন্দমের এবার টনক নড়ে। সত্যি তো, তার পোশাক আশাক কিছু তো আনা হয়নি। তাই সে ডেস্কের উপর থেকে মোবাইলটা নিয়ে আর গাড়ির চাবি নিয়ে তড়িঘড়ি করে অনুকে বলতে থাকে, তুমি 10 মিনিট ওয়েট করো, আমি তোমার জন্য সব কিছু নিয়ে আসছি, বলে বেরিয়ে যায়। আর অনু ঘরের চারপাশে দেখতে থাকে। অরিন্দম প্রায় 10 মিনিট পর অনুর জন্য প্রয়োজনীয় সব কিছু নিয়ে অনুকে রুমে দিয়ে নিচে চলে গিয়ে রান্না করছে। রান্না করে অফিসে যাবে। রান্না শেষে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা বেজে 10 মিনিট। টেবিলের উপর খাবার সব সাজিয়ে সিঁড়ির দিকে দেখতে থাকে, কিন্তু অনুর আসার কোনো নামগন্ধই নেই। অরিন্দম এবার বিরক্ত হয়ে উপরের দিকে যেতে লাগলো। রুমের সামনে যেতেই ভেতর থেকে কান্নার আওয়াজ পেয়ে ঘাবড়ে গিয়ে দৌড়ে রুমে যায়। রুমে গিয়ে দেখে অনু শাড়ি পেঁচিয়ে নিচে পড়ে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে চলেছে। অরিন্দম দৌড়ে গিয়ে অনুকে 2 হাত দিয়ে তুলে খাটে বসিয়ে বলে, তুমি নিচে পড়ে গেলে কিভাবে? অনু ঠোঁট ফুলিয়ে বলে, বড় বাবু, আমি শাড়ি পেঁচিয়ে নিচে পড়ে গেছি, দেখো আমার হাতে লেগে গেছে। অরিন্দম দেখে অনুর হাতে সামান্য লেগেছে।
তাই অনুর হাতের কোনোইয়ে একটু জল দিয়ে তারপর বলল, এরকমভাবেই শাড়ি পেঁচিয়েছ কেন? অনু ঠোঁট উল্টে বলল, আমি তো শাড়ি পরতে পারি না, কোনোদিন শাড়ি পরিনি। কাল রাতে শাড়ি দুটো মেয়ে পরিয়ে দিয়েছিল আর তারাই সাজিয়ে দিয়েছিল, আর এখানে শাড়ি ছাড়া তো আর কিছুই ছিল না। অরিন্দমের এখন নিজের গালে চড় মারার ইচ্ছা হচ্ছে। কি করে এতটা বোকামি করতে পারে? সবগুলো শাড়ি কিনে আনলো। সে জানে ছোট মেয়ে, শাড়ি নাও পরতে জানতে পারে। অরিন্দম এবার নম্র গলায় বলল, এখন শাড়ি পরে নাও, সন্ধ্যায় আমি অফিস থেকে ফেরার পথে তোমার জন্য সালোয়ার কিনে আনবো। অনু ইনোসেন্ট ফেস করে বলে, কিন্তু বড়বাবু, আমি তো শাড়ি পরতে পারি না, তুমি আমাকে শাড়ি পরিয়ে দাও না। অরিন্দম যেন ভড়কে গেল। তারপর সে উঠে দাঁড়িয়ে বলল, আমি আমি কি করে তোমাকে শাড়ি পরিয়ে দেবো? আমি শাড়ি পরাতে পারি না। অনু কোনো রকমের শাড়ি গায়ে জড়িয়ে উঠে দাঁড়িয়ে বলল, কেন পারো না? তোমাকে পারতেই হবে, শাড়ি পরিয়ে দিতে হবে। আমি টিভিতে দেখেছি বর তার বউকে শাড়ি পরিয়ে দেয়, আর বউ চোখ বন্ধ করে একবার করে বরের হাতে খামচি দেয়, আর বর কিচ্ছু বলে না। কিন্তু তারপর কি হয় আমি জানি না। সেই দিন আড়াল থেকে দেখেছিলাম, আর তখন এই ইলেকট্রিক চলে গিয়েছিল। আর মামি তো আমায় বেশি টিভি দেখতে দেয় না, লুকিয়ে লুকিয়ে একটু দেখেছি। তুমি আমাকে শাড়ি পরিয়ে দাও, আমি কিন্তু তোমাকে খামচি দেব না, সত্যি বলছি। অরিন্দম চোখ বড় বড় করে অনুর দিকে তাকিয়ে আছে। ও মনে হয় এক্ষুনি জ্ঞান হারিয়ে পড়ে যায়। এই মেয়ে এত অবুঝ তার যেন কল্পনা করতে পারছে না। আর ওর মামির ওপর এবার একটু ভালো লাগছে। অনুকে বেশি টিভি দেখতে দেয়নি, এটাই ভালো কাজ করেছেন একমাত্র। বেশি দেখলে না জানি আর কি কি তাকে করতে বলতো। অরিন্দম এবার অনুকে বুঝিয়ে বলার চেষ্টা করে বলে, দেখো বউ, তুমি একা নিজে শাড়ি পরা শিখে নাও, আমি ফোনের ইউটিউব চালিয়ে দিচ্ছি, তুমি দেখে দেখে পরে নাও। অনু মুখ ফুলিয়ে বলে, আমি জানি না, আমাকে শাড়ি পরিয়ে দিতেই হবে। বলে শাড়িটার কুঁচি খুলে ওর হাতে ধরিয়ে দেয়। অরিন্দম অনুকে এই অবস্থায় দেখে তাৎক্ষণিক অন্যদিকে ঘুরে দাঁড়ায়। তার নিঃশ্বাস যেন ভারী হয়ে আসছে। কিন্তু অনু সে তো বড্ড অবুঝ। সে ঘুরে গিয়ে ওর সামনে দাঁড়ায়। তারপর বলে, কি হলো বড়বাবু, পরিয়ে দাও না, আমার খুব খিদে পাচ্ছে। আর এদিকে অরিন্দমের অবস্থা খারাপ হয়ে আসে। সে চোখ বুজে দাঁড়িয়ে আছে। পুরো রুমে নিঃশব্দতা বিরাজ করছে। তারই মধ্যে একবার করে অনু খিলখিল করে হেসে উঠছে, কারণ তার যে বড্ড হাসি পাচ্ছে। কোমরে একবার করে অরিন্দমের হাতে স্পর্শে তার যে সুরসুরি লাগছে, সেই জন্য সে হেসে চলেছে। আর অরিন্দম বেচারা চোখ বেঁধে অনুকে শাড়ি পরিয়ে দিচ্ছে। না দেখে শাড়ি পরানোয় তার বড় অসুবিধা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও সে জোর করে চোখে রুমাল বেঁধেছে। অনু অবুঝ হলেও সে তো আর অবুঝ নয় এই মেয়েটার মতো। অনু এবার হাসতে হাসতে বলল, বড়বাবু, তাড়াতাড়ি শাড়ি পরিয়ে দাও, আমার খালি সুরসুরি লাগছে তোমার হাত লাগলে। অরিন্দম বিস্মিত হয়ে কেশে উঠল। এই মেয়ে যে কি বলে। অরিন্দম তাড়াতাড়ি করে কুচি করে অনুকে বলল, কুচিটা এবার তুমি নিজে গুজে নাও। অনু দুহাত সোজা করে কাকতাড়ুয়ার মতো দাঁড়িয়ে আছে। অনু এবার ঠোঁট ফুলিয়ে বলল, বড়বাবু, তুমি সব করে দিয়েছো, তুমি সবটা পরিয়ে দেবে, আমি কিচ্ছু করতে পারবো না। অরিন্দম এবার একটা শুকনো ঢোক গিলে বলল, দেখো বউ, এটা তোমাকেই করতেই হবে, এটা আমিও পারি না। অনু আবার হেসে বলে, ঠিক আছে বড়বাবু, তুমি ধরে থাকো, আমি তোমার হাতের উপর দিয়ে দেখাচ্ছি কেমন করে করতে হয়। বলে অরিন্দমের হাতের উপর হাত দিয়ে শাড়িটা কোমরে ইন করতে থাকে। আর এদিকে অরিন্দমের হাত পা থরথর করে কেঁপে চলেছে। সে পারছে না এখান থেকে ছুটে বেরিয়ে যেতে। অনু অরিন্দমের হাতটা নাভির কাছে নিয়ে যেতে অরিন্দমের হাতের স্পর্শে অনু হঠাৎ করেই কেঁপে উঠে দুহাতে অরিন্দমের দু কাঁধে খামচে ধরে। অরিন্দম তাড়াতাড়ি কুঁচিটা ঠিক করে সরে দাঁড়ায়। অনু ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে বলে, বড়বাবু, আমি তোমাকে ইচ্ছে করে খামচাতে চাইনি, কিন্তু আমার খুব জোরে সুরসুরি লাগছিল, সেই জন্য এমন হয়ে গেল। তুমি রাগ করলে? অরিন্দম তাড়াতাড়ি চোখের বাঁধন খুলে অনুর দিকে না তাকিয়ে বাইরের দিকে যেতে যেতে বলল, আমার লাগেনি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো, আমি খাবার রেডি করছি। বলে সে নিচে এসে খাবার টেবিলের কাছে গিয়ে চেয়ার টেনে বসে ঢকঢক করে 3 গ্লাস জল খেয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। এই মেয়েটাকে দিয়ে আর কি করাবে কে জানে।
অরিন্দম খাবার বেড়ে ফোন স্ক্রলিং করছে আর সিঁড়ির দিকে তাকাচ্ছে একবার করে। মূলত সে অনুর জন্য ওয়েট করছে। একসাথে ব্রেকফাস্ট করে সে অফিস যাবে, তাই অনুকে সব বুঝিয়ে দিতে হবে। হঠাৎ করেই অনু পিছনে এসে অরিন্দমকে বলল, বড়বাবু দেখো আমাকে কেমন লাগছে। অরিন্দম অনুর কথায় পিছন দিকে ঘুরে তাকিয়ে সে থমকে যায়। অনুর দিকে নিষ্পলকভাবে তাকিয়ে থাকে। অনু একটা সবুজ শাড়ি পরেছে, সাথে লাল ব্লাউজ। সিঁথিতে জলজল করছে লাল সিঁদুর, কপালে লাল টিপ, ঠোঁটে লাল লিপস্টিক, টানা টানা পটল চেরা চোখে সুন্দর করে কাজল, হাত ভর্তি শাখা পলা আর অরিন্দমের মায়ের সোনার বালা, যা একটু আগেই অনুকে দিয়ে এসেছে। ভিজে চুলগুলো ছাড়া, ফর্সা মুখে এসব কিছুই অসম্ভব সুন্দর লাগছে। অনুকে কোনো মায়াবী পরীর থেকে কম কিছু লাগছে না। অরিন্দম অনুর দিকে তাকিয়েই নিজের অজান্তেই হালকা স্বরে বলে ওঠে, টিয়া পাখি। অনু টিয়া পাখি ডাক শুনে খিলখিল করে হেসে বলে, বারবার তুমি আমাকে টিয়া পাখি বললে, আমার কি টিয়া পাখির মতো ডানা আছে নাকি? অনুর কথায় অরিন্দমের ধ্যান ভাঙে। সে চোখ সরিয়ে থতমত গলায় বলল, না, ডানা নেই, তবুও তোমাকে টিয়া পাখি লাগছে। অনু মুখটা অরিন্দমের দিকে এগিয়ে নিয়ে গিয়ে বলল, দেখো বড়বাবু, তোমার ঠোঁটের মতো আমার ঠোঁটটা দেখাচ্ছে কিনা? আমি তোমার মতো লাল করেছি। অরিন্দম অনুর কথায় বিষম খেয়ে চেয়ারে বসে পড়ে। অনু তাড়াতাড়ি করে গিয়ে অরিন্দমের পিঠে চাপড় দিয়ে বলে, কি হলো বড়বাবু, তুমি কাঁদছো কেন? অরিন্দম নিজেকে সামলে উঠে বলল, তাড়াতাড়ি পাশে বসে খাবার শেষ করো, আমাকে অফিসে বেরোতে হবে। অনু পাশে বসে খেতে থাকে। খাওয়ার সময় অনু কথা বলেই যাচ্ছে, আর অরিন্দম খাচ্ছে একবার করে আর একবার করে অনুর উদ্ভট কথা শুনছে। খাওয়া শেষ হতে অনু প্লেট দুটো নিয়ে ধুতে গেলে অরিন্দম অনুকে বলে, তুমি এগুলো কোথায় নিয়ে যাচ্ছ? অনু স্বাভাবিকভাবেই বলল, কেন এগুলো ধুতে? অরিন্দম বলল, তোমাকে কিছু করতে হবে না, আমি সব করে দিয়েই যাব। অনু বলে, কিন্তু আমি তো এগুলো সব করতাম মামির কাছে। তোমাকে আর কিছু করতে হবে না, এগুলো আমাকে দাও, তুমি রুমে যাও, আমি আসছি। অনু খাটের উপর বসে আছে। অরিন্দম ল্যাপটপ ব্যাগ গুছিয়ে নিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে অনুর সামনে এসে দাঁড়িয়ে বলতে থাকে, আমি অফিসে যাচ্ছি, এখন তুমি বাড়িতেই থাকবে, আমি সন্ধ্যার মধ্যেই চলে আসবো। অনু এবার ঘাবড়ে গেল। সে বাড়িতে একা থাকবে আর অরিন্দম চলে যাচ্ছে। সে কি তাকে রেখে চলে যাচ্ছে? অনু কাঁদো কাঁদো হয়ে বলল, বড়বাবু, তুমি আমাকে রেখে চলে যাচ্ছ আর আসবে না? আমি একা এখানে কি করব? তুমি কবে আমাদের বাড়িতে আসবে? অরিন্দম অনুকে জিজ্ঞাসা করে। তোমার এখানে ভালো লাগছে না? অনু একটু খুশি হয়ে বলল, বড়বাবু, আমার এখানে খুব ভালো লাগছে। কি সুন্দর, সকাল থেকে আমাকে কেউ মারেনি। ওখানে থাকলে তো মামি এতক্ষণে কতবার আমাকে মারা হয়ে যেত, কিন্তু এখানে তুমি আমাকে একবারও মারোনি। অরিন্দম এক দৃষ্টে অনুর দিকে তাকিয়ে আছে। এইটুকু মেয়েকে কত কিছু সহ্য করতে হয়েছে এই বয়সে। অরিন্দম অনুর গালে হাত রেখে বলল, এখন থেকে এখানেই থাকবে, এটা তোমার বাড়ি। আর আমি তোমাকে রেখে যাচ্ছি না, আমি সন্ধ্যার মধ্যে চলে আসবো। ততক্ষণ তুমি বাড়িতেই থাকবে, টিভি দেখবে, বাড়ির বাইরে সুন্দর বাগান আছে, ওইখানে ঘুরে আসবে, কিন্তু পাঁচিল টপকে বাইরে বের হবে না, ঠিক আছে? অনু ঠোঁট উল্টে বলল, আমি তো আগের বাড়ির বাইরের পাঁচিল টপকাতাম না, আর এখনো টপকাবো না, কিন্তু তুমি চলে যাচ্ছ কেন? অরিন্দম নরম সুরে বলল, আমি না গেলে তোমার জন্য চকলেট আইসক্রিম, তোমার ড্রেস কি করে আনবো বলো? অনু খুশি হয়ে বলল, সত্যি তুমি আমার জন্য আইসক্রিম আনবে? আমার না আইসক্রিম খুব ভালো লাগে, অনেকগুলো নিয়ে আসবে। অরিন্দম মুচকি হেসে বলল, অনেক আনবো, তুমি ফ্রিজ থেকে খাবার বের করে দুপুরবেলা খেয়ে নেবে, আমি সব রান্না করে দিয়ে গেলাম। বলে অরিন্দম বেরিয়ে আসতে গেলে অনু খাটের ওপর থেকে নিচে নেমে দাঁড়িয়ে বলল, বড়বাবু, তুমি এমন ভাবে চলে যাচ্ছ কেন? অরিন্দম চোখ ছোট ছোট করে বলল, এমনভাবে যাবো না তো কেমনভাবে যাব? অনু বলল, আমি টিভিতে দেখেছি বড়বাবু, কোথাও গেলে তার বউকে আদর করে চাই, কপালে চুমু খেয়ে জড়িয়ে ধরে। তাহলে তুমি চলে যাচ্ছ কেন? আমি তো তোমার বউ হই, বলো, তুমি আমাকে জড়িয়ে ধরো। অরিন্দম চোখ বড় বড় করে অনুর দিকে তাকিয়ে আছে। এই মেয়ে টিভি দেখে আরও কত কি শিখেছে কে জানে। অরিন্দমকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে অনু আরও এগিয়ে গিয়ে বলল, কি হলো বড়বাবু, আজকে জড়িয়ে ধরে চুমু খাও বলছি।
অরিন্দম কপালের ঘাম মুছে ঢোক গিলে বলল, বউ তোমাকে কখন বললাম ওসবগুলো ভুল দেখায়? ওসব কিছু না। অনু এবার হাত পা ছুঁড়ে লাফালাফি করে কাঁদো কাঁদো হয়ে বলল, ওসব আমি শুনতে চাই না। তুমি আমাকে আদর করবে, তারপরে যাবে। অরিন্দম চোখ বুজে একটা হতাশার শ্বাস ফেলল। সে বুঝতে পারছে এই মেয়েকে কিছু বলে কোনো লাভ হবে না ওর। অরিন্দম চোখ বোজা অবস্থায় জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে বলে, ঠিক আছে, চুমু দিচ্ছি। অনু খুশি হয়ে আরও এগিয়ে গিয়ে বলল, দাও। অরিন্দম একটা শুকনো ঢোক গিলে অনুর দিকে এগিয়ে গিয়ে কাঁপা কাঁপা ঠোঁট জোড়া অনুর কপালে স্পর্শ করে। অনু খুশি হয়ে অরিন্দমের বুকে মাথা রেখে অরিন্দমকে জড়িয়ে ধরে বলে, বড়বাবু, তুমি আমাকে প্রতিদিন এইভাবে আদর করে তারপরে যাবে। অনুর এভাবে জড়িয়ে ধরায় অরিন্দমের সারা শরীরে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। তার বুকে অসম্ভব ভালো লাগা কাজ করছে। এমন অনুভূতি তার প্রথম হলো। সে হিমশীতল হয়ে দাঁড়িয়ে আছে। অনু মাথা তুলে অরিন্দমের দিকে তাকিয়ে আবার বুকে মাথা রেখে বলে, কি হলো বড়বাবু, তুমি বলো, প্রতিদিনই এমনভাবে আদর করবে তো? অরিন্দমের কি হলো সে নিজেও জানে না। কাঁপা কাঁপা হাতে অনুকে আলগাভাবে জড়িয়ে ধরে চোখ বুজে অস্পষ্ট গলায় বলে, সন্ধ্যা 7:30। অরিন্দম প্রায় অনেকক্ষণ থেকে বাড়ির কলিং বেল বাজাচ্ছে, কিন্তু ভিতর থেকে কোনো রেসপন্স আসছে না। অনেকক্ষণ হয়ে যাওয়ায় অরিন্দম একটু ঘাবড়ে যায়। ডুপ্লিকেট চাবি দিয়ে বাড়ির গেট খুলে বাড়ি ঢুকে দেখে চারিদিকে অন্ধকার হয়ে আছে। অরিন্দম সারাদিন অনুর চিন্তায় মনোযোগ দিয়ে কাজ করতে পারেনি। এই জন্য তাড়াতাড়ি বেরিয়ে অনুর জন্য প্রয়োজনীয় শপিং করে বাড়ি ফিরেছে। কিন্তু এমন অবস্থা দেখে আরও ঘাবড়ে যাচ্ছে। মেয়েটা অন্ধকারে কি করছে ভেবে হাতে থাকা ব্যাগ ছুঁড়ে সোফায় ফেলে এক প্রকার দৌড়ে উপরে চলে যায় অন্ধকারে। রুমে গিয়ে ফোনের টর্চ জ্বালিয়ে বউ বউ করে ডাকতে থাকে, কিন্তু কোনো শব্দ না পেয়ে তার গলা যেন শুকিয়ে আসছে। সে পুরো ঘর খুঁজে ছাদে গিয়ে অনুকে পেল না। এতক্ষণ পর তার মনে আসলো যে অন্ধকার কেন, তাই সে ইলেকট্রিক চেক করতে চলে গেল। গিয়ে দেখে ফিউজ উড়ে গিয়েছে। ফিউজ ঠিক করে ড্রয়িং রুমে এসে দেখতে থাকে, কিন্তু সে অনুকে দেখতে পাচ্ছে না। অরিন্দম এবার অত্যন্ত ভয় পেয়ে যায়। তরতর করে ঘাম বের হতে লাগলো। সে ভাবছে মেয়েটা কোথায় চলে গেল। কলকাতা শহরে একা ছোট মেয়ে, যদি কোনো খারাপ কিছু হয়ে যায়, আর অনুকে ছাড়া ও থাকবে কি করে? কিভাবে থাকবে তাকে ছাড়া? একদিনে যে এত মায়া বেড়ে গেছে। অরিন্দমের কিচেনের কথা মনে পড়তে পাগলের মতো ছুটে পা বাড়াতে গিয়ে থেমে গেল। হঠাৎ কারো কান্নার আওয়াজ ভেসে এলো কানে। কান্নার শব্দ অনুসরণ করে ধীর পায়ে এগিয়ে এসে চমকে উঠল, কারণ ডাইনিং টেবিলে একটা কোণে গুটিসুটি হয়ে হাঁটুর মধ্যে মুখ গুঁজে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে অনু। অরিন্দমের যেন প্রাণ ফিরে এলো। তবুও অনু কাঁদছে কেন এটা ভেবে দ্রুত পায়ে গিয়ে অনুর সামনে বসে ওর মাথায় হাত বোলায়। অনু মাথায় কারো স্পর্শ পেয়ে মাথা তুলে অরিন্দমকে দেখে কেঁদে উঠল। তারপর অরিন্দমের গলা জড়িয়ে ধরে। অরিন্দম টাল সামলাতে না পেরে একটু পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নিয়ে অনুর মাথায় আলতোভাবে হাত বুলিয়ে নরম সুরে বলে, কি হয়েছে বউ, তুমি কাঁদছো কেন? অনু হেঁচকি তুলে কেঁদে উঠে বলল, বড়বাবু, তুমি আমাকে রেখে চলে গিয়েছিলে কেন? জানো, আমার কত ভয় করছিল অন্ধকারে। তুমি কেন চলে গিয়েছিলে? অরিন্দম অনুকে কি করে বোঝাবে সেটাই ভাবছে। তারপর অনুকে বুক থেকে উঠিয়ে অনুর দুই গালে হাত রেখে বলে, বউ আর কাঁদতে হবে না, আমি এসে গেছি, এবার চুপ করো। অনু নাক টেনে টেনে বলল, বড়বাবু, তুমি আমাকে আর ছেড়ে চলে যাবে না বলো? অরিন্দম অনুর চোখের জল মুছিয়ে দিয়ে বলল, না বউ, যাব না। তারপর অনুর মুখটা দেখে হালকা হাসে, কারণ অনুর চোখে মুখে কাজল লেপটে আছে। লিপস্টিকও ঠোঁটের চারিপাশে মাখামাখি হয়ে গেছে। এই অবস্থাতেও অনুকে খুব কিউট দেখতে লাগছে। অরিন্দমকে হাসতে দেখে অনু ঠোঁট ফুলিয়ে বলে, বড়বাবু, আমি কাঁদছি, তুমি হাসছো কেন? অরিন্দম এবার নিজের হাসি চেপে রেখে বলল, ঠিক আছে, আমি আর হাসবো না, তুমি কান্না বন্ধ করো আর রুমে গিয়ে ফ্রেশ হবে চলো, বলে হাত ধরে তুলতে গেলে অনু মুখ ফুলিয়ে বলে, বড়বাবু, আমি হাঁটতে পারছি না, আমার পায়ে লেগেছে।
অরিন্দম তাড়াতাড়ি করে আবার বসে পড়ে অস্থির হয়ে অনুর পা চেক করতে লাগে আর বলতে থাকে, কোথায় লেগেছে? কি করে লাগলো? অনু কাঁদো কাঁদো হয়ে বলে, অন্ধকারে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে শাড়ি পেঁচিয়ে পড়ে গেছি। অরিন্দম দেখলো পায়ে খুব একটা লাগেনি, সামান্য ফুলে উঠেছে। তাই সে অনুকে পাঁজা কোলে নিয়ে রুমের দিকে যেতে থাকে। অনু খুশি হয়ে বলতে থাকে, বড়বাবু, তুমি আমাকে কোলে নিয়েছো, আমার খুব মজা লাগছে। খাটের ওপর বসে আয়নায় নিজের মুখ দেখেই চোখ বড় বড় করে তাকিয়ে আছে অনু। অরিন্দম গেছে ফ্রেশ হতে। অরিন্দম বেরোতে অনু নিজের মুখ দেখে এতক্ষণ মিটমিট করে হাসছিল, এবার খিলখিল করে হেসে ওঠে। অরিন্দম চুল মুছতে মুছতে চোখ ছোট ছোট করে অনুকে বলল। অনু হাসি থামিয়ে বলে, বড়বাবু, আমাকে নিয়ে চলো, আমি মুখ ধোবো। অরিন্দমও বাধ্য ছেলের মতো অনুকে কোলে নিয়ে ওয়াশরুমে গিয়ে দাঁড় করিয়ে দেয়। তারপর অনুর জন্য আনা প্লাজো আর একটা কুর্তি ধরিয়ে দিয়ে চেঞ্জ করতে বলে বাইরে চলে আসে। অনু চেঞ্জ করে অরিন্দমকে ডাকে। সে বেচারা আবার গিয়ে তাকে কোলে নিয়ে খাটে এসে বসায়। দুজনে একসাথে ডিনার করার পর ছাদে এসে দোলনায় দুজন বসে আছে। অরিন্দমের মনটা আজ খুব খুশি, এতদিন পর তার পাশে কাউকে পেয়েছে। অরিন্দম চাঁদের দিকে তাকিয়ে আছে আর অনু অরিন্দমের দিকে। অনেকটা সময় নীরবতার পর অনু বলল, জানো বড়বাবু, তুমি না খুব ভালো, আমার তোমাকে খুব ভালো লেগেছে। অরিন্দম মুচকি হেসে বলল, তাই? আমায় কেন ভালো লাগলো তোমার? অনু খুশি হয়ে বলল, তুমি যদি কাল আমায় সিঁদুর না পরাতে, তাহলে আমার ওই বুড়ো দাদুটার সাথে বিয়ে হয়ে যেত। জানো, ওই বুড়ো দাদুটাকে আমার একদম পছন্দ হয়নি। যদি ওই বুড়ো দাদুটার আমি বউ হতাম, তাহলে কি হতো? তাহলে কি সে আমায় এভাবে কোলে নিতে পারতো বলো? নাকি আমাকে শাড়ি পরিয়ে দিত? ভালো হয়েছে তুমি আমাকে বিয়ে করেছো। অরিন্দম মুচকি হেসে অনুর দিকে তাকিয়ে আছে। অনুর প্রতি তার অনেক অজানা ভালো লাগা কাজ করছে। ওর এখন সত্যি মনে হচ্ছে যে বিয়েটা করে ভুল করেনি। অনু আবার বলে, বড়বাবু, এত বড় বাড়িতে আর কে থাকতো? অরিন্দম স্বাভাবিকভাবেই বলে, আর কে থাকবে? অনু বলল, কেন, তোমার বউ থাকতো না? অরিন্দমের অনুর কথায় কাশি উঠে আসে। সে কাঁদতে থাকে। অনু পিঠে চাপড় দিয়ে বলে, কি হয়েছে বড়বাবু, তুমি কাঁদছো কেন? অরিন্দম অনেক কষ্টে কাশি থামিয়ে থমথমে গলায় বলল, এসব তুমি কি বলছো? আমার বউ আসবে কোথা থেকে? আগে তুমি তো আমার বউ। অনু বোকার মতো আবার বলে, কেন, কাল ওই বুড়ো দাদুটার তো বউ ছিল, তবুও তো আমাকে বউ করবে বলে। অরিন্দম একটা ছোট নিঃশ্বাস নিয়ে বলল। অনু আবার বলে, তাহলে তুমি একা থাকতে? আর তোমার মা বাবা? অরিন্দম আকাশের দিকে দেখিয়ে বলল। ওখানে আছেন? অনুও মন খারাপ করে বলল, আমার মা বাবা ওইখানেই আছে, দাদু বলতো। বড়বাবু, আমিও একা, তুমিও একা, বলো। অরিন্দম আকাশের দিকে তাকিয়ে আছে। অনু অরিন্দমের দুই গালে হাত রেখে বলল, বড়বাবু, তুমি মন খারাপ করো না, তুমি একা না, আমি তো আছি তোমার সাথে। তাহলে তুমি একা কি করে হলে? তোমায় আমায় মিলে দুজন এবার থেকে। বলে খিলখিল করে হাসতে থাকে। অরিন্দম অদ্ভুত দৃষ্টিতে অনুর মায়াভরা মুখের দিকে তাকিয়ে আছে। মেয়েটা অদ্ভুত কথার মধ্যে অনেক কথা বলে ফেলেছে। ছাদ থেকে রুমে এসেছে দুজন অনেকক্ষণ হলো। অরিন্দম ঘরে ছোট বাল্ব জ্বালিয়ে রেখেছে। অনু অন্ধকারে ভয় পায় সেই জন্য। অরিন্দম বালিশ ঠিক করে শুতে যাচ্ছে, দেখে অনু বসে আছে। অরিন্দম জিজ্ঞাসা করলো, কি হলো বউ, ঘুমাবে না? অনু মিটিমিটি হেসে বলল, আগে তুমি শুয়ে পড়ো বড়বাবু, তারপর আমি। অরিন্দম কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে বলে, কেন, আগে আমি শুবো তারপর তুমি? অনু বলে, ওফ ওফ, বারবার কথা বলো না, চুপ করে শুয়ে পড়ো। অরিন্দম ভালোভাবেই বুঝতে পারছে এই মেয়েকে বলে কোনো লাভ নেই, চুপচাপ শুয়ে পড়াই বেটার। অরিন্দম খাটে লম্বা হয়ে শুয়ে অনুর দিকে তাকিয়ে বলল, এবার তুমি শুয়ে ঘুমিয়ে পড়ো। অনু তাড়াতাড়ি করে গিয়ে অরিন্দমের বুকে মাথা রেখে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। অনুর কাজে অরিন্দম হতবাক। সে এক ঝটকায় অনুকে নিজের উপর থেকে সরিয়ে উঠে বসল। তারপর থতমত গলায় অনুকে বলল, এসব কি করছো বউ?
আমার উপর শুয়ে পড়ছো কেন? অনু মিটিমিটি হেসে বলল। কেন বড়বাবু, আমি তোমার উপরে শুয়েছিলাম? অরিন্দমের যেন মাথা ঘুরে আসছে। সে নিজেকে সামলে বলল। তুমি বালিশের মাথা রাখবে আমার উপর কেন? অনু ঠোঁট উল্টে বলল। বড়বাবু, আমি তো তোমার বউ, বউয়েরা বরের বুকের ওপরেই ঘুমাই। অরিন্দম অনুর কথায় চোখ বড় বড় করে তোতলিয়ে বলল। তুমি কি করে জানলে? অনু একটা হাসি দিয়ে বলল। আমি জানি, আজকে জেনেছি। আজকে জেনেছো মানে? আজকে কিভাবে, কি করে জানলে তুমি? অনু বলল। ওই তো ঘরে হিট হিট টিভিতে হচ্ছিল দুপুরে, তুমি তো ছিলে না, আমি টিভিতে দেখেছিলাম। আর টিভিতেই তখন বউ তার বরের বুকের উপরে শুয়েছিল, আর বর খুশি হয়ে তাকে জড়িয়ে ধরেছিল। তাহলে তুমি কেন আমায় জড়িয়ে ধরবে না? অরিন্দমের এখন নিজের মাথার চুল ধরে টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে। সে কেন টিভি দেখার কথা বলেছিল? অরিন্দম কিছু বলতে যাবে তার আগেই অনু বলে। বড়বাবু, তুমি শুয়ে পড়ো না, আমার খুব ঘুম পাচ্ছে। বলে অরিন্দমকে টেনে শুইয়ে দিয়ে তার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে চোখ বুজে নেয়। অরিন্দম অনুকে সরাতে গিয়েও সরাতে পারছে না। তার বউ বুকে মাথা রাখতে বুকটা যেন শান্ত হয়ে যায়। অরিন্দম যেন এতদিনের পর অদ্ভুত শান্তি অনুভব করছে। এটাই হয়তো বিয়ে নামক পবিত্র বন্ধনের সম্পর্ক। অনু কাছে আসায় অরিন্দম শান্তি পাচ্ছে। সবকিছুর মধ্যে অনুর মুখের দিকে তাকিয়ে দেখে সে ঘুমিয়ে পড়েছে। অরিন্দম অনুর মায়াভরা মুখটার দিকে তাকিয়ে থেকে অনুর কপালে একটা চুমু দিয়ে তাকে জড়িয়ে ধরে একটা মুচকি হেসে নিজেও ঘুমের রাজ্যে পাড়ি জমালো। ভোরের আলো প্রায় অনেকক্ষণ আগেই ফুটেছে। পাখিরা বাসা ছেড়ে কিচিরমিচির শব্দ করে গাছের ডালে ডালে উড়ে বেড়াচ্ছে। বাড়ি থেকে কিছুটা দূরে ঝিলের জলে জেলেরা জাল টানছে, তার শব্দ কানে ভেসে আসছে। অরিন্দমের বাড়িটা নিরিবিলি জায়গায়, আশেপাশে বাড়ি নেই বললেই চলে। চারিদিকে গাছপালা, কিছুটা দূরে একটা বিশাল লম্বা ঝিল আছে। অরিন্দমের ঘুম ভেঙেছে অনেকক্ষণ আগেই। সে এক মনে অনুর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। তার যেন অনুর মায়াভরা মুখটার দিকে শত শত যুগ ধরে দেখলেও সে যেন ক্লান্ত হবে না। সে অনুকে নিয়ে এর মধ্যে হাজারো স্বপ্ন বুনে ফেলেছে। এটাও ঠিক করেছে যে অনুকে প্রাইভেট কোচিং থেকে স্টাডি কমপ্লিট করাবে। আর অনু এখনও ছোট, তাই সে ম্যারিড কাউকে সেটা জানতে দেবে না, কারণ অনুর এখন বিয়ের বয়স হয়নি। এই বয়সে বিয়ে মানে বেআইনি। সে চায় না অনুকে কোনো স্ট্রাগল করতে হোক। অরিন্দম অনেক কিছু ভাবে। এবার নিজের বুক থেকে অনুর মাথাটা তুলে পাশের বালিশে শুইয়ে দেয়। মুচকি হেসে অনুর গালে হাত বুলিয়ে কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে কপালে একটা গভীরভাবে চুমু এঁকে দিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বের হয়ে দেখে অনু আরামসে ঘুমাচ্ছে। অরিন্দম কিচেনে গিয়ে ব্রেকফাস্ট রেডি করতে থাকে। কিছুক্ষণ পরে হঠাৎ করে পিছন থেকে অনু বলে ওঠে, বড়বাবু দেখো আজকে আমাকে কেমন লাগছে। অরিন্দম পিছনের দিকে তাকিয়ে অনুকে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে মুগ্ধ নয়নে দেখতে থাকে। অনু আজ একটা লং নীল স্কার্ট পরেছে, পিঙ্ক শার্ট, নীল স্কার্ট। অরিন্দম মুচকি হেসে বলে, খুব সুন্দর লাগছে। অনু একটা মুচকি হাসি দেয়। তারপর দুজনে একসাথে বসে। অরিন্দম খেতে খেতে অনুকে বলল, আজ তোমাকে বাইরে নিয়ে যাব, তোমাকে প্রাইভেট কোচিংয়ে অ্যাডমিশন করিয়ে দিয়ে আসবো তোমাকে। তুমি এবার থেকে লেখাপড়া করবে। অনু খুশি হয়ে লাফিয়ে ওঠে। তারপর বলে, সত্যি বলছো বড়বাবু, আমি লেখাপড়া করব? অরিন্দম অনুকে হাত ধরে টেনে চেয়ারে বসিয়ে বলে, লাফালাফি করছো কেন? হ্যাঁ, তুমি এবার থেকে লেখাপড়া করবে, খুব মন দিয়ে। অনু খুশি হয়ে অরিন্দমের দুই গাল টেনে বলে, আমার সোনা বড়বাবু। অরিন্দম অবাক হলো না, কারণ ওকে যে এই সমস্ত কিছু অভ্যাস করে নিতে হবে। অরিন্দম আজ অফিস থেকে ছুটি নিয়েছে, অনুকে নিয়ে কোচিংয়ে যাবে সেই জন্য। অনুকে কিছুক্ষণের জন্য বাড়িতে একা রেখে এসেছে সে। কোচিং সেন্টারও আগে নিজে সব কথা বলে ঠিক করে, তারপর অনুকে নিয়ে যাবে সেখানে। এই জন্যই সে অনুকে অনেক বুঝিয়ে তারপরে আসতে পেরেছে। অনু কিছুতেই একা থাকতে চায় না। সে বারবার বলছে, আমি একা থাকবো না, আমি একা থাকবো না বড়বাবু, তুমি আমাকে নিয়ে চলো। কিন্তু অনুকে নিয়ে সব জায়গায় সারাদিন ঘোরা সম্ভব নয়, তাই তাকে বলেছে তার জন্য অনেকগুলো টেডি নিয়ে যাবে। অনু মন খারাপ করে বলেছে, ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি আসবে।
অরিন্দম আসার সময় অনু তার পাওনা নিয়ে নিয়েছে, মানে অরিন্দম যে বলেছে বাড়ি থেকে বার হলে তাকে আদর করে জড়িয়ে ধরবে, সে আজকেও জোর করে জড়িয়ে ধরে চুমু নিয়ে তারপর ছেড়েছে। আর অরিন্দমেরও তার প্রতি মায়া বেড়ে চলেছে। অরিন্দম বাড়ি ফিরেছে বিকেল 5:30টায়। সে আবার অনুকে নিয়ে গিয়ে অ্যাডমিশন করিয়ে আনবে, সে সমস্ত কথা বলে এসেছে। আর এদিকে সে চায় না অনু যে বিবাহিতা কেউ জানুক, এই জন্য কখন থেকে অনুকে বলেই যাচ্ছে হাতের শাখা পলা খুলে যত্ন করে রাখতে, কিন্তু অনু হাজার অবুঝ হলেও ও কিছুতেই খুলতে চাইছে না। অরিন্দম এবার একটু বিরক্ত হয়ে বলল, বউ, তোমাকে কতবার বলেছি এইগুলো খুলে তারপর আমার সাথে বাইরে চলো। এখনও তুমি অনেক ছোট, তোমার বিয়ের বয়স হয়নি, আর আমি চাই না তোমাকে কেউ কিছু কথা শোনাক। কিন্তু অনু মুখ ফুলিয়ে বলল, বড় বাবু, তুমি যতই বলো এগুলো আমি খুলতে পারবো না। তুমি তো আমার বর, তোমার চিহ্ন এটা। আমি জানি বিয়ে হয়ে গেলে এগুলো খুলতে হয় না। আমার মামি কোনো দিন খোলে না। মামি অনু দিদিভাইকে বলতো এগুলো হলো স্বামীর চিহ্ন, এগুলো খুললে স্বামীর অমঙ্গল হয়। আমি কি করে তোমার অমঙ্গল হতে দিতে পারবো বলো? আমি চাই তুমি সব সময় ভালো থাকো, আমার কাছে থাকো। তোমার যদি কিছু হয় তখন আমার কি হবে বলো? আমি পারবো না এগুলো খুলতে, যে যাই বলুক। তুমি আমাকে এগুলো খুলতে বলবে না বড়বাবু। অরিন্দম অবাক চোখে অনুর দিকে তাকিয়ে আছে আর ওর কথা শুনে যাচ্ছে। মেয়েটা অবুঝ হলেও তার মনে মায়া বেশি। বিয়ে নামক সম্পর্ক কি তার সম্পূর্ণ অর্থ না জানলেও তার কিছুটা গুরুত্ব অন্তত জানে। অনুর এই বাচ্চামি বোকা বোকা কথার মধ্যে এক অদ্ভুত জাদুকরী কথা লুকিয়ে থাকে। অরিন্দমের ক্ষতি চায় না, সবসময় নিজের পাশে চায়। কথাটা শুনে অরিন্দমের মনে ভালো লাগা স্রোত বইয়ে গেল। সে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে অনুকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরে। অনু ভ্যাবাচাকা খেয়ে যায় কিছুক্ষণ, তারপর সে অরিন্দমকে দুহাতে জড়িয়ে ধরে বলল, বড়বাবু, তুমি এগুলো আমাকে আর খুলতে বলবে না তো? অরিন্দম কিছু বলল না, চুপ করে অনুকে জড়িয়ে ধরে আছে। অনু আবার বলল, জানো বড়বাবু, তুমি আমাকে জড়িয়ে ধরলে, তোমার বুকে মাথা রাখলে আমার খুব ভালো লাগে। মনটা তখন খুশিতে ভরে যায়। আচ্ছা, তোমার ভালো লাগে আমাকে জড়িয়ে ধরলে? অরিন্দম হুম বলে অনুর ঘাড়ে মুখ ডুবিয়ে দাঁড়িয়ে থাকে। গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে অরিন্দম, অনুর জন্য ওয়েট করছে। সে আসলে দুজনে বেরিয়ে যাবে কোচিংয়ের উদ্দেশ্যে। হঠাৎ করে অরিন্দম বাড়ির মেইন গেটের দিকে তাকিয়েই হাঁ করে তাকিয়ে রইল, কারণ অনু আসছে একটা সাদা গোল ফুলহাতা সালোয়ার পরে, লাল ওড়না, লাল লেগিংস। অনুর কথা রাখতে অরিন্দম ফুলহাতা জামা পরতে বলেছে, যাতে কেউ দেখতে না পায় হাতটা। অনু অরিন্দমের সামনে এসে দাঁড়াতে অরিন্দম এক দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে আছে। কপালে কুচো চুল পড়ে আছে বলে সিঁদুর দেখা যাচ্ছে না। অনুকে পুরোই আনম্যারিড গার্ল মনে হচ্ছে, আর ফর্সা গায়ে সাদা আর লাল পোশাক জলজল করছে। অরিন্দম যেন কিছুতেই চোখ সরাতে পারছে না। অনু একগাল হেসে অরিন্দমকে বলল, বড়বাবু দেখো আমায় কেমন লাগছে। অসম্ভব সুন্দরী। অনু খিলখিল করে হেসে বলল, বড়বাবু, জামার পেছনে কাঁধে ফিতেটা বেঁধে দাও না, আমি হাত পাচ্ছি না। অরিন্দম চোখ বড় বড় করে বলল, আমি কেন? তুমি নিজে নিজে বেঁধে নাও। অনু মুখ ফুলিয়ে বলে, বড়বাবু, আমি তো পেছনে হাত পাচ্ছি না, বেঁধে দাও না। বলে অরিন্দমের দিকে পিঠ করে চুলগুলো সামনের দিকে টেনে নেয়। অরিন্দম ভালো করেই বুঝতে পারছে এই মেয়ে সব কাজ তাকে দিয়েই করাবে। এদিকে ওর অবস্থা খারাপ হয়ে আসছে। কাঁপা কাঁপা হাতে অনুর ফিতে হাত দিয়ে বাঁধতে থাকে। হঠাৎ করে কাঁধের কাছে একটু বড় কালো কুচকুচে তিল চোখে পড়ে চোখ আটকে যায়। অসম্ভব সুন্দর লাগছে তিলটা কাঁধে। অরিন্দমের খুব ইচ্ছা হচ্ছে তিলটা ছুঁয়ে একবার দেখতে, কিন্তু নিজেকে দমিয়ে ফিতে বেঁধে অনুর চুলগুলো সামনে থেকে পিছন দিকে মেলে দিয়ে অরিন্দম বলল, চুলগুলো পিছনেই পড়ে থাকবে, একদম সামনে আনবে না। অনু বোকার মতন প্রশ্ন করলো, কেন বড়বাবু? আমি বলছি তাই, এবার গাড়িতে ওঠো। অরিন্দম গাড়ির গেট খুলতে খুলতে ভাবলো তার বউকে আজ অসম্ভব সুন্দরী লাগছে। আচ্ছা, ওর বউকে আনম্যারিড ভেবে কেউ নজর দেবে না তো? কথাটা ভেবে অরিন্দম নিজের বুকে হাত দিল। তারপর নিজেই নিজের উপর হেসে বলল, আমার বউকে আবার কে নজর দেবে?
আমার বউ আমারই থাকবে। আকাশটা আজ মেঘাচ্ছন্ন হয়ে আছে। সামান্য গতিতে ঝোড়ো হাওয়া বইছে। গাড়ি চলছে তার নির্দিষ্ট গতিতে। অনু চকলেট খেতে খেতে কলকাতা শহরটা ভালো করে দেখছে গাড়ির জানলার কাছ থেকে। কোচিং থেকে কিছুক্ষণ আগেই বেরিয়েছে তারা। অরিন্দম অনুকে সব কিছু ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। এটাও বলেছে যে সে তাকে দিয়ে আসবে এবং নিয়ে আসবে। অরিন্দম গাড়ি চালাচ্ছে আর অনুর দিকে আর চোখে একবার করে দেখছে। বাতাসে অনুর চুলগুলো উড়ে বারবার অরিন্দমের মুখে এসে পড়ছে। অরিন্দম চুলগুলো সরাচ্ছে না। তারা যেমনভাবে খেলছে খেলতে দিচ্ছে। হঠাৎ করে অরিন্দমের কি মনে হলো সে গাড়ি থামিয়ে দেয়, কিন্তু অনুর সেদিকে কোনো হুঁশ নেই। সে চকলেটের দিকে একভাবে তাকিয়ে খেয়ে যাচ্ছে। প্রায় অনেকটা সময় পর ঘাড়ে গরম নিঃশ্বাস পেতে চমকে তাকালো। আর অন্যদিকে ঘোর লেগে অরিন্দম অনুর ঘাড়ে মুখ ডুবিয়ে আছে। অনু প্রথমে চমকে গেলেও এখন মিটমিট করে হাসছে। অরিন্দম ঘোর লাগা দৃষ্টিতে ঘাড়ে পড়ে থাকা চুলগুলো সরিয়ে ওর সেই কালো কুচকুচে তিলটার দিকে তাকিয়ে আছে। তার ইচ্ছা করছে একটা চুমু এঁকে দিয়ে ছুঁতে। চুলটা সরিয়ে তিলটার কাছে এক মনে তাকিয়ে হঠাৎ করে ঠোঁট ছোঁয়াতে যাবে, তখনই অনু অরিন্দমকে বলে ফেলল, বড়বাবু, তুমি আমায় চুলে শ্যাম্পুর গন্ধ নিচ্ছ? অরিন্দমের অনুর কথায় ঘোর কাটে। তার সমস্ত রোম্যান্স গাড়ির জানালা দিয়ে ফুরফুর করে উড়ে যায়। সে চটজলদি নিজের সিটে বসে। আর সে কি করছিল ভেবেই নিজে নিজেকে গালাগাল দিতে থাকে। আর এইদিকে অনু অরিন্দমের ঘাড়ের কাছে মুখ নিয়ে এসে বলে, তোমার শ্যাম্পুর গন্ধটা খুব সুন্দর। তোমার শ্যাম্পুর গন্ধটা খুব সুন্দর বড়বাবু। আমার শ্যাম্পুর গন্ধটা তোমার ভালো লাগলে তুমি তাহলে কাল থেকে আমারটা দেবে, কেমন? কথাটা বলে আবার নিজের সিটে গিয়ে বসে চকলেট খেতে থাকে। অরিন্দম অসহায় দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে থাকে। সে কি কিছু বোঝে না, নাকি পরে বুঝবে, নাকি কোনোদিনও বুঝবে না? এসব ভেবে একটা হতাশার নিঃশ্বাস ত্যাগ করে গাড়ি আবার চালাতে থাকে। কিছু দূর যাওয়ার পর অনু হঠাৎ করেই বলল, বড়বাবু, গাড়ি থামাও বলছি, গাড়ি থামাও। অরিন্দম তাড়াতাড়ি করে ব্রেক করলো। অনু গাড়ির গেট খুলতে খুলতে বলল, চলো বড়বাবু, ফুচকা খাবো। অরিন্দম সামনে তাকিয়ে দেখল ফুচকার দোকান অনেকগুলো বসে আছে। তবুও অনুকে একটা ধমক দিয়ে দিল। অনু গেট খোলা বন্ধ করে অবাক চোখে তাকিয়ে বলল, বড়বাবু, তুমি আমায় বকছো কেন? আমি ফুচকা খাবো। অরিন্দম শাসন করে বলে, ফুচকা খাবে? ঠিক আছে, তা বলে তুমি নিজেই গাড়ি থেকে নেমে যাচ্ছ কেন? বসো, আমি ওদিকে গেলে তারপর নামবে। অনুও বাধ্য মেয়ের মতো বসে রইল। অরিন্দম অনুর সাইডে গিয়ে গেট খুলে অনুর হাত ধরে ফুচকার দোকানে নিয়ে যায়। ফুচকার অর্ডার দিয়ে অরিন্দম বলল, তুমি ফুচকা খাও, আমি একটা কল করে আসছি সামনে থেকে। অনুও মাথা নেড়ে হ্যাঁ বলে ফুচকা খেতে শুরু করে। অরিন্দম অনুর থেকে সামান্য দূরে গিয়ে ফোনে কিছুক্ষণ কথা বলা শেষ করে ফোনটা রাখতে হঠাৎ করে পিছন থেকে কেউ বলে ওঠে, এক্সকিউজ মি স্যার, আপনার সাথে একটু জরুরি কথা ছিল। অরিন্দম পিছনে ঘুরে দেখে ওর মতোই সেম এজের একটা ছেলে ওর দিকে হাসি মুখে তাকিয়ে আছে। অরিন্দম কিছুক্ষণ দেখে চিনতে না পেরে বলে, ইয়েস, টেল মি, হাউ ক্যান আই হেল্প ইউ? ছেলেটি হেসে বলল, অ্যাকচুয়ালি স্যার, কি করে বলবো সেটাই ভাবছি। অরিন্দম হালকা হেসে বলে, কোনো সমস্যা নেই, আপনি বলুন কি বলবেন। ছেলেটি অরিন্দমের দিকে হাত বাড়িয়ে বলল, হ্যালো স্যার, আমি কৌস্তুভ, কলকাতা শহরে থাকি, ভালো জব করি, মা বাবা আর আমি নিজের বাড়িতেই থাকি। অরিন্দম একটু অবাক হয়ে বলল, হ্যাঁ, সেটা ভালো। তা এইগুলো আপনি আমাকে কেন বলছেন? ছেলেটি একটু হেসে বলল, অ্যাকচুয়ালি স্যার, আপনার বোনকে আমার ভালো লেগেছে, আর আপনি যদি রাজি থাকেন তাহলে মা বাবাকে নিয়ে আপনাদের বাড়িতে আসতে পারি। অরিন্দম যেন আকাশ থেকে পড়ল। তার বোন এলো কোথা থেকে? অরিন্দম হালকা হাসার চেষ্টা করে বলল, দেখুন মিস্টার, আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। ছেলেটি আবার বলল, ওই যে ওইখানে হোয়াইট ড্রেস পরা মেয়েটা আপনার সাথেই ছিল, ও হয়তো আপনারই বোন। আমি ওর কথাই বলছি। প্রথম দেখাতেই ওকে আমার ভালো লেগে গেছে। ও আমার মন চুরি করে নিয়েছে। আমিও ওর মন চুরি করতে চাই, কিন্তু আমি বুঝতে পারছি ও এখন অনেকটাই ছোট। তাই আমি চাই আপনাদের বাড়ি গিয়ে সমস্ত কথা বলে এঙ্গেজমেন্টটা অন্তত করে রাখতে। অরিন্দম ছেলেটির কথায় আঁতকে উঠল।
তার বউকে তার বোন বানিয়ে দিয়েছে, আবার তার কাছে বিয়ের প্রস্তাব দিচ্ছে। একদিন বের করতে না করতেই তার বউয়ের পিছনে বিয়ের জন্য ছেলের লাইন পড়ে গেল। অরিন্দম রেগে গিয়ে বলল, এই যে মিস্টার, কি যা তা বলছেন? আমি কেন আমার বউ? বউ বলতে গিয়ে আটকে গেল। তারপর বলল, আমি এখন ওকে হোয়াট এভার, আপনি অন্য মেয়ে দেখে নিন, ওর দিকে তাকাবেন না। ছেলেটি আবার বলল, দেখুন স্যার, আমি অত্যন্ত ভদ্র বাড়ির ছেলে, তাই আপনার বোনকে খুব যত্নে রাখবো। প্লিজ একবার রাজি হয়ে যান। অরিন্দম যেন এবার আরও রেগে যাচ্ছে, হাত মুষ্টিবদ্ধ করেও ফেলেছে। তার মনে হচ্ছে যেন ছেলেটাকে এক্ষুনি মুখে এক ঘুষি দেয়, কিন্তু সে পারছে না, তাই দাঁতে দাঁত চেপে বলল, আমি আপনাকে বলছি না, ও অন্য কারোর মাথার মুকুট, ওর দিকে একদমই তাকাবেন না। কিন্তু স্যার আমি... আর কিছু তাকে বলতে না দিয়ে চোখ মুখ লাল করে অরিন্দম বলে, बोला ना किसी और का सर का ताज है वो। কথাটা বলেই দ্রুত পায়ে এসে অনুর কাছে দাঁড়ায়। তারপর দোকানের বিল দিয়ে অনুকে টেনে গাড়িতে গিয়ে বসিয়ে দেয়। আর এদিকে অরিন্দমের ব্যবহারে অনুর অবাক লাগছে। গাড়িতে অনু অবাক চোখে অরিন্দমের দিকে তাকিয়ে আছে, আর অরিন্দম গাড়ির স্টিয়ারিংয়ে মাথা দিয়ে নিজেকে শান্ত করছে। অনু অনেকটা সময় পর অরিন্দমকে বলল, বড়বাবু, তোমার কি হয়েছে? তুমি এত জোরে জোরে শ্বাস নিচ্ছ কেন? হঠাৎ করে অরিন্দম অনুকে বুকের মাঝে জড়িয়ে ধরে শক্ত করে। অনু প্রথমে ভ্যাবাচাকা খেয়ে গেল, তারপর বলে, বড়বাবু, তুমি এখন আমাকে আদর করছো কেন? আরও অনেক কিছু বলে যাচ্ছে, আর অরিন্দম অনুকে জড়িয়ে ধরে নিজের অশান্ত মনকে শান্ত করছে, আর অনুর আবোল তাবোল কথা শুনছে। তারপর অনুকে ছেড়ে গালে একটা ছোট্ট কিস করে বলে, এবার থেকে বাড়ির বাইরে বার হলেই রাস্তায় আর কোচিংয়ে কোনো ছেলের সাথে কথা বলবে না একদম। অনু বোকার মতো প্রশ্ন করে, কোনো কথা বলবে না? অচেনা কারোর সাথে কথা বলতে নেই বউ, সেই জন্যই বারণ করছি, কথা একদমই বলবে না। অনু মাথা নাড়ায়, তারপর মুচকি হেসে বলে, বড়বাবু, তুমি আমাকে আদর করে চুমু খেলে আমি তোমাকে আদর করি? অরিন্দম হালকা হেসে মাথা নাড়ল। অনু অরিন্দমের মুখের কাছে ঝুঁকে আসতে অরিন্দম চোখ বন্ধ করে ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে রাখে, কিন্তু অনেকটা সময় পর কোনো কিছু ফিল না করে চোখ খুলে তাকিয়ে দেখে অনু নিজের সিটে বসে চকলেট খেতে শুরু করে দিয়েছে। অরিন্দম চোখ ছোট ছোট করে অনুর দিকে তাকিয়ে বলল, বউ, এটা কি হলো? অনু খিলখিল করে হাসতে হাসতে বলল, আমার ঠোঁটে লাল লিপস্টিক লাগানো, তোমার গালে লেগে যাবে বলে, তাই জন্য তোমাকে চুমু খাবো না। অরিন্দম অসহায় দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে থাকে, তারপর নিজের কপাল চাপড়ে আবার গাড়ি স্টার্ট করে। তারপর মনে মনে বলতে থাকে, আজ আমার বউ চুরি হয়ে যেত